আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা প্রতারণার হাসি। তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সায়েদ ও রফিক একই পক্ষের দুটি খাটে দুজন শায়িত, তার পরস্পর বন্ধু। হঠাৎ একটু এলোমেলো স্বপ্ন দেখে সাহেদের ঘুম ভেঙে যায়। কক্ষে মৃদু আলো জ্বলছিল। সায়েদ পাশ ফিরে দেখে রফিক এখনো ঘুমিয়ে আছে। ইতিমধ্যে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠ চিড়ে বেরিয়ে আসে, আসসালাতু খায়রুম মিনান নাউম। হে মুসলিম নরনারী, আর ঘুমিয়ে থেকো না, কারণ ঘুম থেকে নামাজ উত্তম। রফিকের ঘুমন্ত দেহর দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাহেদ। ওকে দেখে বিশ্ববিদ্যালয়ের জীবনের দীর্ঘ ৬-৭ বছরের কথা একের পর এক ভাসতে থাকে তার হৃদয় দর্পণে। ওরা দু বন্ধু একসাথে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ জীবন কেটেছে ওদের একই রুমে, একই সাথে, যার সুবাদে ওরা একে অপরের খুব কাছের মানুষ হয়ে যায়। সৃষ্টি হয় উভয়ের মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব। ফলে প্রত্যেকে একে অপরকে সুখ দুঃখের সমান অংশীদার হতো। একজনের বিপদে আর একজন এগিয়ে আসতো, একজন আপনজনের মতোই। এসব কথা মনে করে সাহেদের চোখ দুটো অশ্রুসুক্তি হয়ে ওঠে। গতকাল ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আজই ওরা নিজ নিজ বাড়িতে চলে যাবে দূরে, বহু দূরে। কে জানে জীবনে আর কোনোদিন তাদের মোলাকাত হয় কি না। চোখ মুছে সায়েদ রফিককে ডেকে তুলে দু বন্ধু ওদের চিরচরিত অভ্যাস অনুযায়ী মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে। নামাজের পর হলে রুমে এসে কালেমা পাক তেলাওয়াত করে। অতঃপর হালকা নাস্তা সেরে নেয়। ইতিমধ্যে ঘড়ির কাঁটাও ৮-এর ঘরে চেপে বসে। এবার বিদায়ের পালা। ওরা একে অপরকে মুখোমুখি দাঁড়ায়। কেউ কোনো কথা বলতে পারে না। উভয়ের চোখেই পানি, অশ্রুগুলো যেন ভাষা খুঁজে পায়। অব্যক্ত কণ্ঠে বলতে থাকে, বিদায় দাও বন্ধু, দিও ক্ষমা করে। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে সালাম মোসাফা শেষে সায়েদ বগুড়াগামী একটি বাসে গিয়ে ওঠে। অল্পক্ষণের মধ্যে বাসটি চলতে শুরু করে। রফিক তখনও বাসের অপেক্ষায় দাঁড়িয়ে। সে কেবল সায়েদকে নিয়ে চলে যাওয়া বাসটির দিকে অশ্রু সজল নয়নে তাকিয়ে থাকে। বগুড়া শহরের উৎকণ্ঠে নবীননগর গ্রামের সাহেদারের বাড়ি। ওরা দু ভাই বোন। সাহেদের পিতা জনাব আব্দুল কাদের একটি নামকরা স্কুলের শিক্ষক। অবশ্য বর্তমানে তিনি অবসর নিয়েছেন। আয়ের উৎস বলতে শাহাদাতের তেমন কিছু নেই। ১ বিঘা জমি, ৩টি গাভী ও পিতার প্রতি মাসে প্রাপ্ত পেনশনের টাকায় তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। এগুলো দ্বারা টানাটানির মধ্য দিয়ে কোনোরকম তাদের সংসার চলে। গত ২ মাস হলো পরীক্ষার কারণে বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সাহেদ। বাড়ি ঘরের বর্তমান কী অবস্থা, আব্বা আম্মার শারীরিক অবস্থা কেমন, এসব ভাবতে সে বাস থেকে নামে। তারপর প্রায় ২ কিলোমিটার মাটির রাস্তা পায়ে হেঁটে বাড়িতে পৌঁছাতে কেমন যেন নীরবতা অনুমতি হয়। একে তো বন্ধুর বিরহ যন্ত্রণা, তারপর বাড়ির গম্ভীর ভাব দেখে সাহেদের বুকটা ছ্যাঁত করে ওঠে। সে ভাবে, বাড়ির কারো অসুখ হয়নি তো, কিংবা বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি তো। এসব ৭-৫ ভেবে ধীর পদে বাড়ির অঙ্গিনায় পা দেয়। ঠিক এমন সময় ছোট বোন সাবিয়া দৌড়ে এসে তাকে সালাম দেয়। সাহেদ সালামের জবাব দেয়, কিন্তু সাবিয়াকে কেমন যেন বিষণ্ণ মনে হয়। সাহেদ ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করে, সাবিয়া কেমন আছিস, কোনো অসুখ হয়নি তো? সাবিয়া ছোট করে উত্তর দেয়, না ভাইয়া, আমি ভালো আছি। সাহেদ আবার প্রশ্ন করে, আম্মা কোথায়, তাকে তো দেখছি না। সাবিয়া নিরুত্তর। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাহেদ আবার জোর গলায় প্রশ্ন করে, বল সাবিয়া, আম্মা কোথায়, তিনি কি তাহলে অসুস্থ? সাবিয়া এবার মুখ খুলে সে ক্ষীণ কণ্ঠে বলে, হ্যাঁ, গত ১ মাস হলো আম্মা অসুস্থ। কি বললি মা, গত ১ মাস হলো অসুস্থ, অথচ আজ পর্যন্ত আমি কোনো সংবাদ পাইনি? তাহলে তোরা সবাই কি আমাকে ভুলে গেছিস? সাবিয়া আবারও নিরুত্তর। সে কোনো জবাব দিতে না পেরে সাহেদও জবাবের অপেক্ষা না করে হনহন করে মায়ের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে গিয়ে দেখে মা জননী একটি চৌকির উপর শুয়ে আছেন। শরীরে এক চিমটে গোস্তও নেই, কঙ্কালের দেহ, চোখ দুটো কুটরগত। সাহেদকে দেখে ফ্যালফ্যাল করে তার মায়ের দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলতে পারে না। মাকে এই অবস্থায় দেখে সাহেদের সহ্য হয় না। বাঁধ ভাঙা স্রোতের মতোই দু চোখ বেয়ে হু হু করে নেমে আসে অশ্রুর বন্যা। চাপা কণ্ঠায় কুণ্ঠরোধে হয়ে আসে। মনকে সে কিছুতেই প্রবোধ দিতে পারে না। বুকের মধ্যে অসহ্য একটা ব্যথা গুমড়ে ওঠে। সে মায়ের বুকে মুখ গুজে ব্যথা কাতর কণ্ঠে বলে, মা, তোমার একই অবস্থা মা, আমাকে কেন সংবাদ দাওনি? আমি কি তোমার সন্তান নই? মা ছেলের মাথায় হাত রেখে ঢুকরে কেঁদে উঠেন।
একটা অব্যক্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে যেন নিষ্পত্তি করে চলে। চোখের পানিতে সিক্ত হয়ে উঠে বালিশ। খানিক পর নিজেকে সামাল দিয়ে আঁচলে মুখ মুছে বলেন, তোর আব্বা সংবাদ দিতে চেয়েছিল বাবা, কিন্তু আমি নিষেধ করেছি। আমার অসুখের কথা শুনলে তোর যে লেখাপড়ার ক্ষতি হতো। সায়েদ মাথা তুলে বলল, লেখাপড়া? কিসের লেখাপড়া? তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ আর আমি লেখাপড়া নিয়ে বসে থাকবো? কি মূল্য আছে সে লেখাপড়ায়? সাহেদের মা কোনো জবাব খুঁজে পান না। তিনি অশ্রু ছলছল নয়নে পুত্রর দিকে তাকিয়ে থাকেন। ইতিমধ্যে সাবিয়া সাহেদের পাশে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, ভাইয়া কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নিন, বিকেল গড়িয়ে যাচ্ছে, সেই কখন রওনা দিয়েছেন, নিশ্চয় আপনার পেটে ভীষণ ক্ষুধা আছে। সাহেদ চোখ মুছতে মুছতে বেরিয়ে যায়। 1 মাস হলো সাহেদ বাড়ি এসেছে, কিন্তু অর্থের অভাবে মাকে কোনো ভালো ডাক্তার দেখানো সম্ভব হয়নি। গ্রামের হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা চলল, এতে ফলাফল যা হবার তাই হলো। ক্রমশ মায়ের শরীর আরও খারাপ হতে লাগলো। সায়েদ ভীষণ চিন্তায় পড়ে যায়। একদিন সে তার আব্বাকে বলে, আব্বা, মায়ের শরীর তো আরও খারাপ হচ্ছে, এভাবে তো তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা যায় না। সাহেদের আব্বা যেভাবে বললেন, কথা তো ঠিকই বলেছ, কিন্তু কি করব বাবা, আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। সায়েদ বলল, আমাদের একটি গাভী বিক্রি করে হলেও মায়ের ভালো চিকিৎসা করা দরকার। সায়েদের আব্বা বললেন, তোমার নিকট যা ভালো মনে হয় তাই করো, এতে আমার কোনো আপত্তি নেই বাবা। সায়েদ বিলম্ব করল না। সে একটি গাভী সেদিনই বাজারে নিয়ে 5,000 টাকায় বিক্রি করে ফেলে। পরের দিন সায়েদ তার মাকে নিয়ে বগুড়া শহর গেল এবং সেখানকার একজন নামকরা মেডিসিন স্পেশালিটির শরণাপন্ন হলো। তিনি পরীক্ষা নিরীক্ষা করে সাহেদকে বললেন, আপনার আম্মার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। 2 মাসের মধ্যে নষ্ট কিডনিটি অপারেশন করে ফেলে দিতে হবে, তা না হলে অপর কিডনিটিও নষ্ট হয়ে যাবে। মাত্র 50,000 টাকা হলে আমাদের এই ক্লিনিকেই আপনার মায়ের চিকিৎসা চলতে পারে। ডাক্তারের কথা শুনে সাহেদের 2 চোখ থেকে গড়িয়ে পড়ে 2 ফোঁটা তপ্ত অশ্রু। সে মনে মনে ভাবতে থাকে, হে আল্লাহ, কি করব এখন, কিভাবে মায়ের চিকিৎসা করাবো? আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমাদের সব কিছু বিক্রি করলেও তো 50,000 টাকা হবে না, তাহলে এখন উপায়? সায়েদ আর ভাবতে পারে না। সে আবার ডাক্তারের সাথে দেখা করে, মিনতির স্বরে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, দয়া করে অপারেশনটার চার্জটা কমিয়ে দিন, অন্যথায় আমার আম্মা বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হবে। সাহেদের কথায় ডাক্তার ক্ষিপ্ত হয়ে উঠেন, রাগত স্বরে বললেন, আপনার মা মরল না বাঁচল সেটা আমার দেখার বিষয় নয়, এখানে চিকিৎসা করাতে হলে 50,000 টাকাই লাগবে, একটি কানাকড়ির কম হলে চলবে না। মাকে বাঁচানোর তাগিদে সায়েদ আবার নিজেদের অসহায়তার কথা ডাক্তারের নিকট বর্ণনা করে, কিন্তু ডাক্তার আপন কথায় অটল। তিনি বললেন, এসব নিয়ে ভাবার সময় নেই আমার, এখন আপনি যেতে পারেন। যা বলেছি তার ব্যবস্থা হলে আমার সাথে দেখা করবেন। সায়েদ নিরাশ হয়ে গেল। সে ফিরতে ফিরতে ভাবল, এরই নাম কি মানবতা? মানব সেবা কি একেই বলে? বিভিন্ন মানুষের প্রতি একজন ডিগ্রিধারী ডাক্তারের এমন নিষ্ঠুর আচরণ! তাদের সাইনবোর্ডে আবার বড় অক্ষরে লেখা থাকে সেবার কথা। সেবার রূপ কি তাহলে এই? এসব চিন্তা করে শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে মাকে নিয়ে বাড়ি চলে আসে। ইতিমধ্যে সায়েদের রেজাল্ট বের হয়। ফার্স্ট ডিভিশন পেয়েছে সে। রেজাল্টের পর সায়েদ মনে মনে একটি হিসেব করে। সে ভাবে, যদি একটি চাকরি পায় তবে এই টাকা দিয়ে সংসার চালানোর একটা ব্যবস্থা হবে। আর 1 বিঘা জমি অবশিষ্ট 2টি গাভী বিক্রি করে দিলে তাতে প্রায় 50,000 টাকা হয়ে যাবে। চাকরি না পেয়ে ওগুলো বিক্রি করে দিলে ওরা যে সবাই অনাহারে থাকবে, তাই একটি চাকুরির জন্য অন্যর হয় ঘুরতে থাকে সায়েদ। কিন্তু চাকুরি সে তো সোনার হরিণ, সবাই তাকে ধরতে পারে না। চাকুরির জন্য তো তাই টাকা ও ওপরওয়ালার টেলিফোন, কিন্তু এর কোনোটাই যে সায়েদের নেই। এরই মধ্যে ডাক্তারের দেওয়া সময় 15 দিন চলে যায়। সায়েদ একটি চাকরির জন্য পাগলের মতো ঘুরতে থাকে। একের পর এক দিতে থাকে ইন্টারভিউ। সে সবগুলো ইন্টারভিউতে ভালো করে, কিন্তু শেষ পর্যন্ত চাকরি হয় না। এদিকে মায়ের কথা মনে হলে বুকটা হাহাকার করে ওঠে, নিজেকে বড় অসহায় মনে হয়। সায়েদ মনে মনে সিদ্ধান্ত নিল, ওকে ঢাকায় যেতে হবে। বগুড়া থেকে চাকরির কোনো ব্যবস্থা হবে না, ঢাকায় গেলে পরিচিত বন্ধুদের সাহায্যে হয়তো একটা কর্মস্থান পাবো। মাকে কিছুতেই বিনা চিকিৎসায় চলে যেতে দেবে না সাহেদ। একদিন রাতে সায়েদ মায়ের কাছে গেল, বলল, মা, বগুড়া থেকে তো চাকরির কোনো ব্যবস্থা করতে পারলাম না, আমি 2-1 দিনের মধ্যেই ঢাকা যাবার ইরাদা করেছি, এখানে শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি। সায়েদের মা বললেন, আমার জন্য এত পেরেশান হচ্ছিস কেন বাবা? আমার জীবন তো শেষই হয়ে আসছে, তুমি ঢাকা যেও না, আমার মন বলছে ঢাকা গেলে তুমি আর ফিরে আসবে না বাবা। সায়েদ বলল, তুমি নিষেধ করো না মা, আমার চোখের সামনে তুমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। ছেলে হয়ে এ আমি কেমন করে সহ্য করব মা? তোমার এই অবস্থা আমি আর বরদাস্ত করতে পারছি না।
আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও, দেখবে তোমার ছেলে 1 মাসের মধ্যেই তোমার অপারেশনের টাকা নিয়ে তোমার কোলে ফিরে আসবে। সায়েদের মা আর কথা বাড়ায় না, তিনি চুপ করে থাকেন। সায়েদ এই অবস্থাতেই মৌন সমর্থন মনে করে মায়ের কাছ থেকে উঠে যায়। একদিন পর সায়েদ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ছোট বোন সাবিয়া মাটির ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল, ভাইয়ের বিদায় মুহূর্তে সেগুলি সে তার হাতে উঠিয়ে দেয়। সপ্তাহ পেরিয়ে গেলে সায়েদ ঢাকায় এসেছে, কিন্তু এখনো পর্যন্ত চাকরির কোনো ব্যবস্থা করতে পারেনি। এভাবে চলে গেল আরও কয়েকদিন। এদিকে ডাক্তারের দেয়া আরও 1 মাসের মধ্যে সায়েদের মায়ের অপারেশন করতে হবে। সঙ্গে নিয়ে আসা টাকাগুলোও ইতিমধ্যে শেষ হয়ে এসেছে। শেষ চেষ্টা হিসাবেও সায়েদ আজও চাকরির খোঁজে বেরিয়ে পড়লো। অনেক ঘোরাঘুরি করলো, পরিচিত বন্ধুদের সাথে আবার সাক্ষাৎ করলো, কিন্তু ফল কিছুই হলো না। অবশেষে নিরাশ হয়ে প্রত্যাহারের মতো আজও বাংলার বাজার মোড়ে দেয়ালে টানানো বিজ্ঞপ্তিগুলো চাকরির সন্ধানে দেখতে লাগলো। দেখতে দেখতে এক জায়গায় এসে সায়েদের চক্ষু স্থির হয়ে যায়। বিক্ষিপ্ত থেকে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এতে লেখা ছিল, একটি মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ, রক্তদাতাকে একটি ভালো চাকরি দেওয়া হবে, অতি সত্বর নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন। বিজ্ঞপ্তি পড়ে শেষ করতে সায়েদের কানে অনুরোধ হতে থাকে ডাক্তারের সেই কথাগুলো। আপনার মায়ের জন্য একটি কিডনি নষ্ট হয়ে গেছে, 2 মাসের মধ্যে 50,000 টাকা হলে। সায়েদ পকেট থেকে কাগজ কলম বের করে ঠিকানাটি লিখে নেয়। ওর সামনে সহজে ভেসে ওঠে মমতাময়ী মায়ের বিছানায় পড়ে থাকা কঙ্কাল দেহটি। সায়েদ আর সময় নষ্ট করল না, বিক্ষিপ্তের ঠিকানা অনুযায়ী দ্রুত একটি ক্লিনিকে গিয়ে হাজির হলো। সায়েদ রক্ত দিতে এসেছে জানতে পেরে ক্লিনিকের মালিক সায়েদকে স্বাগত জানান এবং অত্যন্ত সম্মানের সাথে ডাক্তারের রুমে নিয়ে যান। ডাক্তারের কাছে সায়েদ সব কিছু খুলে বলে। ডাক্তার সায়েদকে দেখে বললেন, 1 ব্যাগ রক্ত দিলে আপনার কোনো সমস্যা হবে না, রক্ত দেওয়ার পরও আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। পুরস্কার স্বরূপ আপনি পাবেন ভালো একটা চাকরি। আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে যে চাকরি দেওয়া হবে তাতে কম করে হলেও আপনার বেতন 7,000 টাকার কম হবে না। তা থেকে অনায়াসে সংসারের খরচ বহন করতে পারবেন। ডাক্তারের কথায় সায়েদ খুশি হয়, সে রাজি হয়ে যায়। মনে মনে সিদ্ধান্ত নেয় চাকরিটা হওয়া মাত্রই সে বাড়িতে সবাইকে খবরটা জানিয়ে আসবে। ডাক্তার সায়েদকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তারপর নির্দিষ্ট স্থানে তাকে শুয়ে যেতে বলে। সায়েদ ডাক্তারের নির্দেশ পালন করে, তবে সেখানে যাওয়ার পর সে যেন ডাক্তারের মুখে একটি প্রতারণার হাসি দেখতে পায়। কিন্তু তখন কিছুই করার ছিল না তার, কেননা এতক্ষণে দুজন বলিষ্ঠ যুবক তার বাহুতে শক্ত করে চেপে ধরেছে, আর ডাক্তার তাকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন পুশ করে দিয়েছে। যখন সায়েদ প্রতারণার জালে আটকে পড়ার কথা বুঝতে পারে, তখন সে জোরে একটি চিৎকার দিয়েছিল, কিন্তু তার এ চিৎকার কক্ষের 4 দেয়ালের ভেদ করে বাইরে যেতে পারেনি, কিংবা গেলেও সেখানে হয়তো এমন কোনো হৃদয়বান লোক ছিল না যিনি তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। সায়েদ অজ্ঞান হয়ে যাবার পর ওর শরীরের মূল্যবান অঙ্গগুলি একে একে কেটে বের করে নেওয়া হয়। ইতিমধ্যে সায়েদের নির্মম মৃত্যু ঘটে। সে চলে যায় পরজগতে, যেখান থেকে আর কোনোদিনও সে তার অসুস্থ মায়ের কাছে ফিরতে পারবে না। হৃদয়বিহীন নিষ্ঠুর ডাক্তারের আপন কর্তব্য শেষ হওয়ার পর সায়েদের লাশটি টুকরো টুকরো করে রাস্তার ভরে গভীর রাতে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। আশেপাশে কেউই জানালো না এই এলাকার কি নির্মম, কি নিষ্ঠুর, কি পৈশাচিক কাণ্ড ঘটে গেছে আজকের রাতের অন্ধকারে। দিন গড়িয়ে সপ্তাহের পর আসে মাস। বিছানায় কাতর এক মমতাময়ী মা, জীবনের পড়ন্ত বিকেলে দাঁড়ানো এক অসহায় পিতা, চেয়ে আছেন কলিজার টুকরো পুত্রের জন্য চাতক পাখির মতো। ছোট ভাই বোনগুলো অধীর আগ্রহ নিয়ে বসে আছে ভাইয়ার আগমনের প্রতীক্ষায়, কিন্তু হায়, তাদের আশা কি কোনোদিনও পূরণ হবে? তারা কি কখনো জানতে পারবে কোন হায়ানের কবলে পড়ে সায়েদের নির্মম মৃত্যু ঘটেছে? কোন পাষণ্ডীর হিংসায় থাবায় তার সকল স্বপ্ন ধুলোয় মিশে গেছে? না, হয়তো কোনোদিনই এ খবর জানতে পারবে না। প্রিয় পাঠক পাঠিকা, উল্লেখিত ঘটনা দুজন ডাক্তারের আলোচনায় এসেছে। তারা ঠান্ডা মাথায় একজন অসহায় ও বিপদগ্রস্ত লোকের সাথে যে ব্যবহার আচরণ করেছেন, কোনো বিবেকবান লোক কি কোনো তা কল্পনা করতে পারবেন? একজন ডাক্তার সেবা যার মূল উদ্দেশ্য, তিনি কেমন করে বলতে পারেন যে আপনার মা মরুক বা বাঁচুক এতে আমার কিছু যায় আসে না? অপরদিকে আরেক ডাক্তার যার জীবনের মূল উদ্দেশ্য মানব সেবা, সে কি করে প্রতারণার ফাঁদে ফেলে সব কিছু জেনে শুনে সুস্থ মস্তিষ্কে কেবলমাত্র টাকার লোভে একজন অসহায় ব্যক্তির দেহে অন্যায়ভাবে অস্ত্রোপচার করে তাকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দিতে পারে? হ্যাঁ, তা সম্ভব। মানুষের অন্তরে একটি জিনিসের অভাব হলে তো 100 ভাগ সম্ভব। শুধু তাই নয়, এই জিনিসটির অভাব হলে লোভ হিংসার বশবর্তী হয়ে মানুষের চেয়ে জঘন্য নৃশংস কাজ আঞ্জাম দিতে পারে। তারই ইচ্ছে হয় তাই।
আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে সেই জিনিসটি কি, যার অভাবে মানুষ সুযোগ পেলে যে কোনো অপকর্ম করতে দ্বিধাবোধ করে না। সেই জিনিসটি হলো আল্লাহর ভয়। মানুষ যখন প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভয় করতে শিখবে, যখন তার হৃদয়ে আল্লাহর বড়ত্ব ও মহত্ব বসে যাবে, তখন প্রকাশ্যে কোনো নীরব নির্জন পরিবেশে, এমনকি শক্ত প্রাচীরের ভিতরেও কোনো অন্যায় করতে পারবে না। কেননা সে তখন মনে করবে এখানে কোনো মানুষ নেই ঠিকই, কিন্তু আল্লাহ পাক তো উপস্থিত আছেন, তিনি তো আমাকে দেখছেন, কি করে তার সামনে আমি এই অন্যায় কাজটি করব। আর যদি করেই ফেলি তাহলে কিভাবে পরকালে তার সামনে মুখ দেখবে, কিভাবে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এ অন্যায় স্বীকারোক্তি দেবে। অথচ সেদিন কোনো কিছু গোপন করার সুযোগ থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।